সুপ্রিয় শিক্ষার্থীরা, যে যেখান থেকে আমার অনলাইন ভিডিও উপভোগ করছো, সবাইকে আজকের অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ আবু কাউসার, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, লাহোর ফতেহপুর, ব্যারিস্টার জাকির আহমেদ কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই বিষয়টি পাঠ শেষে তোমরা যা জানতে পারবে তা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে তোমাদের ধারণা জন্মাবে, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ সম্পর্কে তোমরা জানতে পারবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার সম্পর্কে তোমাদের ধারণা জন্মাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা জেনে নিই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী। কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএকে খণ্ড করে বা পৃথক করে অন্য আরেকটি জীবে স্থানান্তরের যে কৌশল তাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, কোনো একটি জীবের জিন বহনকারী ডিএনএকে খণ্ড করে অর্থাৎ আলাদা করে অন্য আরেকটি জীবে স্থানান্তরের যে কৌশল বা প্রক্রিয়া তাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সুপ্রিয় শিক্ষার্থীরা, জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে মূলত জেনেটিক মডিফিকেশন বলা হয়। কি বলা হয়? জেনেটিক মডিফিকেশন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব তা হলো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ। অর্থাৎ একটি ডিএনএকে কিভাবে কোনো একটি জীবের মধ্য থেকে শনাক্ত করে সেটাকে অন্য আরেকটি জীবে স্থানান্তর করা যায়, সেই কৌশল বা প্রক্রিয়াটি আমরা ধাপে ধাপে জানার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই যে বিষয়টা আমাদেরকে করতে হবে তা হলো ডিএনএ নির্বাচন। প্রথমে আমাদেরকে কোনো একটি জীবের জিন বহনকারী ডিএনএকে কী করতে হবে? শনাক্ত করতে হবে। তারপরে যাহা করতে হবে তা হলো ডিএনএ এর বাহক নির্বাচন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ডিএনএ এর বাহক নির্বাচন বলতে আমরা কি বুঝি? নির্বাচিত ডিএনএকে বহন করার জন্য বাহক হিসেবে ইকোয়েলিকে নির্বাচন করা হয়। এ বাহকের প্লাজমিডকে ডিএনএর সাথে যুক্ত করার জন্য ব্যবহার করা হয়। ব্যাকটেরিয়ার দেহে সাধারণত ডিএনএ অণু ছাড়াও অতিরিক্ত স্বনিয়ন্ত্রিত বৃত্তাকার যে ডিএনএ থাকে তাকেই প্লাজমিড বলা হয়। অর্থাৎ আমাদেরকে যে বিষয়টা করতে হবে, ডিএনএকে বহন করার জন্য প্রথমে ডিএনএর যে বাহক হিসেবে ইকোলিকে কী করতে হবে? নির্বাচন করতে হবে। পরবর্তীতে আমাকে যে বিষয়টা করতে হবে শিক্ষার্থীবৃন্দ, ডিএনএ এর খণ্ড কর্তন করতে হবে। অর্থাৎ ডিএনএটাকে আমাদের কাটতে হবে। কী দিয়ে কাটা যায় শিক্ষার্থীবৃন্দ? নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে নির্বাচিত ডিএনএকে সুবিধামতো কর্তন করা যায়। অর্থাৎ কী দিয়ে কাটা হবে শিক্ষার্থীবৃন্দ? নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম। আমি আবার বলছি, কী দিয়ে কাটানো হবে? নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে ডিএনএ হতে সুবিধামতো ডিএনএ অংশটিকে কেটে নিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে কী করতে হবে? কর্তনকৃত যে ডিএনএটা আছে, তা খণ্ড প্রতিস্থাপন করতে হবে। অর্থাৎ কর্তনকৃত ডিএনএ খণ্ডে লাইগেস এনজাইম একটি কি আছে? কর্তনকৃত, অর্থাৎ আমরা যেই ডিএনএটাকে কাটবো তাকে লাইগেস এনজাইম প্রয়োগ করে প্লাজমিড ডিএনএ এর যথাস্থানে কী করতে হবে? প্রতিস্থাপন করতে হবে। পরিবর্তনকৃত প্লাজমিড ডিএনএকে বলা হয় রিকম্বিনেন্ট বলা হয়। অর্থাৎ এটাকে যখন আমরা একটি জীব থেকে অন্য আরেকটি জীবে কী করব? কাটার পরে নিয়ে স্থানান্তর করব, এই স্থানান্তরের কৌশল বা প্রক্রিয়াটাকে বলা হয় রিকম্বিনেন্ট। নেক্সট আমাদেরকে এর পোষক দেহের রিকম্বিনেন্ট ডিএনএ স্থানান্তর প্রক্রিয়াটা আমরা জানব। রিকম্বিনেন্ট ডিএনএ অণুকে অনুকূল পরিবেশ সৃষ্টির মাধ্যমে পোষক ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করানো হয়। এই ডিএনএ গ্রহণকারী ব্যাকটেরিয়াকে ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া অনেক ক্ষেত্রে বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেক্সট তোমরা দেখতে পাচ্ছ, এরপরে আমরা দেখব রিকম্বিনেন্ট ডিএনএ সংখ্যা বৃদ্ধি হয় কিনা, অর্থাৎ এটা ঠিকভাবে কাজ করছে কিনা। রিকম্বিনেন্ট ডিএনএ ব্যাকটেরিয়াকে কালচার মিডিয়ামে রেখে সংখ্যা বৃদ্ধি করানো হয়। এ সময় কাঙ্ক্ষিত জিন বাহী যে প্লাজমিডও থাকবে তাহা পোষক কোষের সংখ্যা বৃদ্ধি করে। এভাবে পোষক দেহে অধিক রিকম্বিনেন্ট ডিএনএ সৃষ্টি হয়।
তো শিক্ষার্থী এই ছিল মোটামুটি আমাদের ডিএনএ কর্তন করা 6টি ধাপ। আমি আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব তা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়, যেমন ইনসুলিন তৈরি, ডিএনএকে ইনসুলিন তৈরির ক্ষেত্রে, মানবদেহের যে ইনসুলিন তৈরির ক্ষেত্রে আমার কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়, যেটা আমাদের ডায়াবেটিস রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেক্সট আমরা দেখব উন্নত মানের ফসল উৎপাদন। আমরা জানি ফসল উৎপাদনের ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। যেমন আমি যদি বলি সয়াবিন, হ্যাঁ, ভুট্টা, তারপরে তুলা, হ্যাঁ, তৈলবীজ, টমেটো, পেঁপে ইত্যাদির জিন বৈশিষ্ট্য কি পরিবর্তন করে এগুলো উৎপাদন বৃদ্ধি করা যাচ্ছে, এবং পোকামাকড়, হ্যাঁ, এবং অন্যান্য যে উদ্ভিদনাশক ছত্রাক এবং ভাইরাস কি প্রতিরোধ করা হচ্ছে। এটা কিসের মাধ্যমে শিক্ষার্থীবৃন্দ? একমাত্র জেনেটিক ইঞ্জিনিয়ারিং কল্যাণের ফলেই আজকে কি আমাদের উন্নত মানের ফসল তৈরি করা সম্ভব হচ্ছে। নেক্সট আমরা জানব শিক্ষার্থীবৃন্দ রোগের চিকিৎসা, অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভিন্ন জিন থেরাপি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটি সুফল, অর্থাৎ জিন থেরাপি মাধ্যমে কি বিভিন্ন কি রোগের চিকিৎসা করা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমি দেখব ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদন, অর্থাৎ নির্দিষ্ট জিনের ক্লোনিং দ্বারা নতুন অনেক কি করা যাচ্ছে, ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদন করা যাচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর কি হরমোন তৈরির ক্ষেত্রে আমাদেরকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। আর হরমোন এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা কি শিল্পজাত ব্যাকটেরিয়াকে উৎপাদিত হিউম্যান গ্রোথ হরমোন কি ব্রাহ্মণত্ব অর্থাৎ ব্যাটে রোধ করে, যেটা মানুষের অনেক কি খাটো যেটাকে আমরা বলি, এটাকে ব্যাটে রোধ করার ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ভূমিকা অনেক বেশি। তারপর পোড়াত্বক, হ্যাঁ, ফেটে যাওয়া হাড় ও খাদ্যনালী যে আলসারের চিকিৎসায় ব্যবহৃত হয় হরমোন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভাইরাস নাশক জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি ইন্টারফেরন, অর্থাৎ আমি আবার বলছি শিক্ষার্থীবৃন্দ, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি ইন্টারফেরন অর্থাৎ মানব কোষ থেকে নিঃসরিত এক ধরনের যে রস থাকে তা ভাইরাস নাশক হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই জিনিসটা আইডেন্টিফাই করার জন্য যে প্রযুক্তিটা আমাদের প্রয়োজন হচ্ছে তা কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপর টিকা ও জ্বালানি হিসেবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার হচ্ছে শিক্ষার্থীবৃন্দ। তারপর দেখো বিভিন্ন ধরনের মৎস্য, হ্যাঁ, উৎপাদন ক্ষেত্রে আজকে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে বিজ্ঞানীরা জিন প্রকৌশলের উপর গবেষণা করে নতুন ব্যাকটেরিয়া তৈরি করছেন, যা পরিবেশের সুরক্ষার জন্য কি অনেক কাজে লাগছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কিছু ত্রুটি রয়েছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ত্রুটিসমূহ নির্ণয়, আসলে আজকে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কারণেই, হ্যাঁ, মানুষের মধ্যে কিছু ত্রুটি, হ্যাঁ, থাকে, যে ত্রুটিগুলো কি অতি সহজে শনাক্ত করা যাচ্ছে, হ্যাঁ, শনাক্ত করে পরবর্তীতে সে অনুযায়ী স্টেপ গ্রহণ করে কি সেই ত্রুটি থেকে বের হয়ে আসা সম্ভব হচ্ছে। যেমন আমি যদি বলি গর্ভবতী মহিলাদের, হ্যাঁ, ফিটাসেস দেখে সন্তানের, আমি আবার বলছি গর্ভবতী মহিলাদের আগে থেকে অবস্থান দেখে সন্তানের জেনেটিক ত্রুটিসমূহকে নির্ণয় করা যায়। পিতামাতা ও ডাক্তার মিলে শিশুর জন্মের পূর্বেই সেই সমস্যার সমাধান যেতে পারে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি বুঝতে পারছো? অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এমন একটি ক্ষেত্রে ব্যবহার করা হয় যেটা আগে থেকেই সন্তানের যদি কোনো ত্রুটি থাকে সেটাকে জেনে সেটাকে সলিউশন করার সমাধান আজকে আমাদের কে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি দিচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠ মূল্যায়নে যা থাকবে তা হলো আমাদের দেশে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর চাহিদা প্রচুর, কথাটি তোমরা বাসায় বসে বিচার করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির যে কাজ থাকবে তা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ চিত্রসহ তোমরা আলোচনা করবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার সম্পর্কে তোমরা আলোচনা করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের অনলাইন ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তোমরা যে যেখানে অবস্থান করছো এবং আমার ভিডিও উপভোগ করছো, হ্যাঁ, সবাইকে আজকের অনলাইন ক্লাসে আবারও শুভেচ্ছা স্বাগতম জানি এবং পর্যায়ক্রমিকভাবে
আমার অনলাইন ভিডিওগুলো উপভোগ করে তোমরা খাতায় লিখে রাখবে এবং যখন তোমরা ভিডিও দেখতে গিয়ে যদি তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং কি তোমরা সেই সমস্যাটি সমাধান করার চেষ্টা করবে। তো সেই পর্যন্ত শিক্ষার্থীরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে।